প্রিয়া ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল। মুম্বাইয়ের গোড়েগাঁও এলাকায় তার ছোট্ট এক কামরার একটি ফ্ল্যাট ছিল, যা এখন তার জন্য পুরো পৃথিবী হয়ে উঠেছিল। সকাল ৬টা বেজেছিল এবং সে নিজের বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। তার পেট এখন এতটাই বড় হয়ে গিয়েছিল যে ওঠা বসা করাও মুশকিল হয়ে পড়েছিল। চলাফেরা করাও ভারী মনে হতো। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আরাম করার সময়ই ছিল না। আজও তাকে চাকরির খোঁজে বেরোতে হতো। বিবাহবিচ্ছেদের পর থেকে এই ফ্ল্যাটটিই ছিল তার একমাত্র সাহারা। রাহুল যখন তাকে ছেড়ে গিয়েছিল তখন শুধু এই এক কামরার অধিকারটুকু দিয়েছিল, বাকি সবকিছু নিজের নামে করে নিয়েছিল। প্রিয়া একা হয়ে গিয়েছিল। বাপের বাড়ির লোকেরা গরিব ছিল, ভাই বেকার আর বাবা অসুস্থ। এমন পরিস্থিতিতে তাকে নিজেকেই সাহস করতে হতো। প্রিয়া ধীরে ধীরে উঠল এবং আয়নার সামনে গিয়ে দাঁড়াল। তার মুখ ফুলে গিয়েছিল, চোখের নিচে কালো দাগ ছিল। সে ধীরে ধীরে নিজের পেটে হাত রাখল এবং ফিসফিস করে বলল, তোমার জন্য আমাকে লড়তে হবে বাচ্চা, যাই হয়ে যাক না কেন। কিন্তু প্রশ্ন এটাই ছিল যে চাকরি মিলবে কিভাবে। সব জায়গায় তাকে মানা করে দেওয়া হতো, ম্যাডাম আপনার শরীর ঠিক নেই, আপনি এই অবস্থায় কাজ করতে পারবেন না। তার মন ভেঙে যেত, কিন্তু পরের দিন আবার চেষ্টা করত। বাপের বাড়ি থেকে কোনো সাহায্য আসছিল না। নাগপুরে তার বাবার শরীর খারাপ থাকত, আর ভাই এখনও বেকার ছিল। মা তো বহু বছর আগেই মারা গিয়েছিলেন। এমতাবস্থায় প্রিয়াকে নিজেকেই নিজের এবং নিজের অনাগত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হতো। প্রিয়া নিজের আলমারি থেকে একটি পরিষ্কার শাড়ি বের করল। এটি হলুদ রঙের সুতির শাড়ি ছিল, যা সে বিয়ের পর কিনেছিল। আজও সে এটি পরে অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গত ২ মাস ধরে সে সাত সকালে সরকারি ও বেসরকারি দপ্তরের চক্কর কাটত। মুখে ক্লান্তি আর পায়ে ব্যথা থাকত। তবুও সে হার মানতে রাজি ছিল না। কখনো বান্দ্রার অফিসগুলোতে যেত, কখনো আন্ধেরির কর্পোরেট ভবনগুলোতে, কিন্তু সব জায়গায় একই জবাব মিলত। তার চোখের নিচে কালো দাগ ছিল, কিন্তু তাতে আশার আলো তখনও জ্বলছিল। আজও সকালে সে তৈরি হচ্ছিল। তার কাছে যে সামান্য কিছু টাকা বেঁচেছিল তা দিয়ে অটো ভাড়া দিয়ে সে মালাডের একটি আইটি কোম্পানিতে যাওয়ার কথা ভাবল। সেখানে রিসেপশনিস্ট পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউ ছিল। প্রিয়ার আশা ছিল যে হয়তো এখানে সে কাজ পেয়ে যাবে। রান্নাঘরে গিয়ে সে চা বানাল। দুধ মাত্র ২ দিনের মতোই বেঁচেছিল। পাউরুটিও শেষ হয়ে যাচ্ছিল। ফ্রিজে কিছু সবজি ছিল যা গত সপ্তাহে কেনা হয়েছিল। প্রিয়া ১ কাপ চা খেল আর বিস্কুট খেল। ডাক্তার বলেছিল যে তার ভালো খাবার খাওয়া উচিত, কিন্তু টাকার অভাবে সে শুধু মৌলিক জিনিসগুলোই কিনতে পারত। দেয়ালের ঘড়িতে ৮টা বেজেছিল। প্রিয়াকে ১০টার মধ্যে মালাট পৌঁছাতে হতো। সে নিজের ব্যাগটা তুলে নিল, যাতে তার সব জরুরি কাগজপত্র ছিল, রিজিউমে, এডুকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স লেটার আর আধার কার্ড। এই সব কিছু সে প্রতিদিন সাথে করে নিয়ে যেত। বাইরে বেরিয়ে সে মেইন রোডে অটোর জন্য অপেক্ষা করল। মুম্বাইয়ের গরম আর ভ্যাপসা ভ্যাপসা ভাপের কারণে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অবশেষে একটি অটো থামল আর সে মালার যাওয়ার কথা বলল। সারা রাস্তা সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। মুম্বাইয়ের রাস্তায় ভিড় ছিল। মানুষ নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। প্রত্যেকের কাছে কোনো না কোনো কাজ ছিল, কোনো না কোনো গন্তব্য ছিল। প্রিয়াও চাইত সেও এভাবেই কোনো অফিসে কাজ করুক, নিজের পায়ে দাঁড়াক। মালাট পৌঁছে সে কোম্পানির ঠিকানা খুঁজে বের করল। এটি একটি বড় ইমারত ছিল, যেখানে অনেক কোম্পানির অফিস ছিল। লিফটে চড়ে সে ৬ষ্ঠ তলায় পৌঁছাল। সেখানে সূর্য টেকনোলজিজের বোর্ড লাগানো ছিল। রিসেপশনে একটি মেয়ে বসেছিল যে তাকে অপেক্ষা করতে বলল। ওয়েটিং এরিয়াতে বসে প্রিয়া দেখল যে আরও অনেকে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছিল। সবাই যুবক ছিল, ভালো পোশাক পরেছিল। প্রিয়ার মনে হল সে এদের মাঝে আলাদা দেখাচ্ছে। তার পেট পরিষ্কার বোঝা যাচ্ছিল, আর মানুষ তার দিকে তাকিয়ে থাকছিল। আধ ঘণ্টা পর তার নাম ডাকা হলো। সে ধীরে ধীরে উঠল এবং ইন্টারভিউ রুমের দিকে গেল। দরজা ধাক্কিয়ে সে ভেতরে গেল। ঘরের একটি টেবিলের পেছনে একজন মহিলা বসেছিলেন, যিনি এইচআর ম্যানেজার মনে হচ্ছিল। তিনি প্রিয়াকে বসার ইশারা করলেন। আপনার নাম প্রিয়া না? মহিলা ফাইলটি দেখতে দেখতে জিজ্ঞেস করলেন। জি হ্যাঁ ম্যাডাম, প্রিয়া জবাব দিল। আপনার এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু মহিলা প্রিয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। আপনি প্রেগনেন্ট। এই অবস্থায় আপনি কাজ কিভাবে করতে পারবেন? প্রিয়ার মন ডুবে গেল। আবার সেই একই প্রশ্ন, একই উত্তর। সে সাহস সঞ্চয় করে বলল, ম্যাডাম আমি পুরো পরিশ্রম দিয়ে কাজ করতে পারি, আমার শুধু একটা সুযোগ চাই। দেখুন, আমাদের এখানে কাজের প্রেশার অনেক। আপনি ২-৩ মাস পর মেটার্নিটি লিভে চলে যাবেন। প্রিয়ার চোখে জল এসে গেল। ম্যাডাম প্লিজ, আমার খুব দরকার। কিন্তু মহিলার মন গলল না। সরি,
আমরা আপনাকে এখন হায়ার করতে পারবো না। প্রিয়া ফিরে বাড়িতে আসল। সারা রাস্তা সে কাঁদতে থাকল। বাড়ি পৌঁছে সে নিজের বিছানায় শুয়ে পড়ল এবং অঝরে কাঁদতে লাগল। তার মনে হল যেন সবকিছু শেষ হয়ে গিয়েছিল। বিকেল 5টা পর্যন্ত সে বিছানায় পড়ে রইল। হঠাৎ দরজায় টোকা পড়ল। সে উঠে দরজার কাছে গেল। বাইরের ল্যান্ডলর্ড মিস্টার শর্মা দাঁড়িয়েছিলেন। প্রিয়াজি, ভাড়া কবে দেবেন? এবার অনেক হয়েছে। যদি কালকের মধ্যে টাকা না মেলে তবে ফ্ল্যাট খালি করতে হবে। প্রিয়া হাত জোড় করল। আঙ্কেলজি, প্লিজ আরও 2 দিন সময় দিন। আমি কালকের মধ্যে ব্যবস্থা করে ফেলব। ঠিক আছে, শুধুই কাল পর্যন্ত, তারপর আর না, বলে তিনি চলে গেলেন। প্রিয়ার ফ্ল্যাটে ভোরের রোদ জানলা দিয়ে এসে তার মুখে পড়ছিল। সে সারা রাত ঘুমাতে পারেনি। পেটে ব্যথা হচ্ছিল আর বাচ্চাও খুব নড়াচড়া করছিল। ডাক্তার বলেছিল যে স্ট্রেস বাচ্চার জন্য ভালো নয়, কিন্তু সে কি করবে? জীবনটাই এতটা কঠিন হয়ে গিয়েছিল যে স্ট্রেস না নেওয়া অসম্ভব ছিল। তার কাছে এখন মাত্র 3,000 টাকা বেঁচেছিল। ঘরের ভাড়া 8,000 টাকা প্রতি মাস ছিল, যা এই মাসের জন্য এখনও বাকি ছিল। সকাল 7টায় সে নিজের দৈনন্দিন রুটিন শুরু করল। আজও তাকে চাকরির খোঁজে বেরোতে হতো। কাল সন্ধ্যায় সে একটি খবর পেয়েছিল, যখন তার প্রতিবেশী জানিয়েছিলেন যে ভার্সোভার কাছে একটি কল সেন্টারে নাইট শিফটের কাজ আছে। তার মনে হলো হয়তো সেখানে সে কাজ পেয়ে যাবে, কারণ কল সেন্টারে বসে কাজ করতে হয়। সে আজ নিজের নেভি ব্লু শাড়িটা পরেছিল। এই শাড়িটা তার মায়ের ছিল, যা তিনি তার বিয়ের সময় দিয়েছিলেন। এটি পরলে তার একটু ভালো লাগত, যেন মায়ের আশীর্বাদ তার সাথে আছে। সকাল 9টায় সে বাড়ি থেকে বেরোল। অটোতে বসে সে ভার্সোভার দিকে রওনা হল। রাস্তায় ট্রাফিক খুব ছিল আর প্রিয়ার দেরি হয়ে যাচ্ছিল। তার শরীরও ঠিক লাগছিল না। পেটে অদ্ভুত এক ব্যথা হচ্ছিল। ডাক্তার বলেছিল যে 7ম মাসে এমনটা হয়, কিন্তু আজ ব্যথা কিছুটা বেশিই ছিল। অটোওয়ালাকে সে বলল তাড়াতাড়ি চালাতে, কারণ ইন্টারভিউয়ের সময় হয়ে আসছিল। ভার্সোভা পৌঁছে সে কোম্পানির ঠিকানা খুঁজল। গ্লোবাল কল সেন্টার প্রাইভেট লিমিটেড একটি ছোট বিল্ডিংয়ের 3 তলায় ছিল। সেখানে পৌঁছে সে দেখল যে অনেক ছেলেমেয়ে ইন্টারভিউর জন্য অপেক্ষা করছিল। সবাই বেশ কম বয়সী দেখাচ্ছিল। প্রিয়া নিজের নাম রেজিস্টার করল এবং অপেক্ষা করতে লাগল। আধ ঘন্টা পর একজন ছেলে আসলো আর বলল, প্রিয়া ম্যাডাম। প্রিয়া ওঠে তার সাথে চলে গেল। ইন্টারভিউ রুমটি ছোট ছিল এবং সেখানে একজন মধ্যবয়স্ক লোক বসেছিল। সে প্রিয়াকে বসতে বলল এবং তার রিজিউমে দেখতে লাগল। আপনার এক্সপিরিয়েন্স ভালো, ইংলিশও ঠিক আছে, কিন্তু তার নজর প্রিয়ার পেটের দিকে গেল। ম্যাডাম, আপনি প্রেগন্যান্ট। নাইট শিফটে কাজ করা আপনার জন্য মুশকিল হবে। প্রিয়া আবার চেষ্টা করল। স্যার, আমি পুরো মন দিয়ে কাজ করব, আমার খুব প্রয়োজন। দেখুন ম্যাডাম, এটা আপনার শরীরের জন্য ঠিক নয়, আর কোম্পানির পলিসিও। সে কথাটি অসম্পূর্ণ রেখে দিল। প্রিয়া বুঝে গেল যে এখানেও একই উত্তর। তার চোখ ভিজে এলো, কিন্তু সে কাঁদল না। থ্যাংক ইউ স্যার, বলে সে বাইরে চলে আসলো। ফেরার পথে অটোতে বসে সে ভাবছিল যে এখন কি করবে। টাকা শেষ হয়ে যাচ্ছিল, ভাড়া দিতে হতো, খাওয়া দাওয়া সব কিছুরই প্রয়োজন ছিল। তার মনে একবার এটাও আসলো যে সে কি রাহুলকে ফোন করবে, কিন্তু তারপরই তার মনে পড়ল কিভাবে সে তাকে একা ছেড়ে দিয়েছিল। না, সে কারো কাছে ভিক্ষা চাইবে না। বাড়ি পৌঁছে এসে নিজের মোবাইলে জব সাইটগুলো দেখতে লাগল। অনেক জায়গায় অ্যাপ্লাই করল। কিছু জায়গা থেকে তো এই মেসেজ চলে আসত যে পজিশন ফিল হয়ে গিয়েছে। কিছু জায়গা থেকে কোনো জবাবই আসত না। দুপুর 2টো পর্যন্ত সে ইন্টারনেটে চাকরি খুঁজতে থাকল। হঠাৎ সে একটি সুখবর পেল। তার ফোনে একটি কল আসলো। হ্যালো, এটা কি প্রিয়া স্পিকিং? জি হ্যাঁ, আমি রাজ টেকনোলজিস থেকে বলছি। আমাদের এখানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে একটি পজিশন আছে। আপনি কি কাল ইন্টারভিউয়ের জন্য আসতে পারবেন? প্রিয়ার বুক দুরু দুরু করতে লাগল। জি হ্যাঁ স্যার, আমি আসতে পারব। আচ্ছা, কাল সকাল 11টায় অ্যাড্রেস SMS করে দেব। ফোন কাটার পর প্রিয়ার খুশির সীমা থাকল না। তার মনে হলো যেন ভগবান তার কথা শুনে নিয়েছেন। সে উঠে নিজের ঘরে এদিকে ওদিকে ঘুরতে লাগল। সে নিজের পেটে হাত রাখল আর বলল, দেখলে বাচ্চা, মাম্মি হার মানে না। কাল আমাদের চাকরি মিলে যাবে। সে তখনই নিজের শাড়ি ইস্ত্রি করিয়ে নিল আর সব কাগজপত্র তৈরি করল। একটি সুযোগ মিলে গিয়েছিল এবং প্রিয়া খবর পেয়েছিল যে একটি বড় কোম্পানিতে মানব সম্পদ বিভাগে বা HR-এ চাকরির ইন্টারভিউ আছে। সে ভাবতে লাগল, যদি এই চাকরিটা মিলে যায় তবে আমি আমার বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত করে ফেলব। সে সারা রাত ইন্টারভিউয়ের প্রস্তুতি নিল। কম্পিউটারের প্রশ্নোত্তর মুখস্থ করল, HR সংক্রান্ত কাজের ব্যাপারে পড়ল। পরের দিন সকাল 6টাতেই সে উঠে পড়ল।
আজ তার কিছু আলাদা মনে হচ্ছিল, যেন আজ ভালো কিছু হতে চলেছে। সে স্নান করে নিজের সবচেয়ে ভালো শাড়িটি পরল। এটি ক্রিম রঙের জড়ি দেওয়া শাড়ি ছিল, যা তার শাশুড়ি দিয়েছিলেন। আজ তাকে একদম প্রফেশনাল দেখাচ্ছিল। সকাল 9টায় সে বাড়ি থেকে বেরোল। ইন্টারভিউ আন্ধেরি ইস্টে ছিল। সেখানে পৌঁছাতে তার 1 ঘন্টা লাগবে। সারা রাত সে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকল, যাতে আজ সে নিশ্চয়ই চাকরি পায়। অটোওয়ালার সাথেও কথা বলতে থাকল, যাতে নার্ভাস না হয়ে পড়ে। আন্ধেরি পৌঁছে সে কোম্পানির ঠিকানা খুঁজে বের করল। রাজ টেকনোলজিস একটি বড় বিল্ডিংয়ে ছিল। লিফট দিয়ে 8ম তলায় পৌঁছে সে রিসেপশনে গেল। সেখানে একজন স্মার্ট মেয়ে বসেছিল, যে তাকে ফর্ম ভর্তি করতে দিল। প্রিয়া মন দিয়ে সব তথ্য পূরণ করল। প্রিয়াজি, আপনি ভেতরে যান, রিসেপশনিস্ট বলল। প্রিয়া দীর্ঘশ্বাস নিল এবং ইন্টারভিউ রুমের দিকে এগিয়ে গেল। দরজা ধাক্কিয়ে সে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন, আওয়াজ আসল। প্রিয়া দরজা খুলল এবং ভেতরে যাওয়ার জন্য পা বাড়াল। তার পা থমকে গেল। সামনে চেয়ারে তার বিবাহ বিচ্ছেদ হওয়া স্বামী রাহুল বসেছিল। তার চোখ ছানা বড়া হয়ে গেল, হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ভাবতেও পারেনি যে লোকটা তাকে ছেড়ে দিয়েছিল, আজ সেই তার ক্যারিয়ারের সিদ্ধান্ত নেবে। ঘরে কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। রাহুলও হকচকিয়ে গিয়েছিল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকল, যেন সময় থমকে গিয়েছিল। প্রিয়ার মুখ খোলা রয়ে গিয়েছিল, তার হাত কাঁপছিল। ফাইলটি নিচে পড়ে গেল। রাহুল তখনই উঠে ফাইলটি তুলল এবং প্রিয়াকে চেয়ারে বসার ইশারা করল। রাহুল প্রিয়ার পেটের দিকে নজর দিল এবং বুঝে গেল প্রিয়া মা হতে চলেছে। তার কণ্ঠস্বর কাঁপল। প্রিয়া, তুমি? প্রিয়া নজর নিচু করে নিল। অশ্রুভরা কণ্ঠে বলল, হ্যাঁ, আমি চাকরির জন্য এসেছি। পরিস্থিতি খুব খারাপ। তার কণ্ঠে ব্যথা ছিল, নিরাশা ছিল, কিন্তু হার ছিল না। রাহুল ধীরে ধীরে নিজের চেয়ারে বসে পড়ল। তার মুখে অস্বস্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। সে প্রিয়াকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে গিয়েছিল। 3 বছর আগে যখন সে ডিভোর্স দিয়েছিল, তখন সে এর পরিণতির কথা ভাবেনি। আজ প্রিয়া তার সামনে একটি চাকরির জন্য দাঁড়িয়েছিল। এই বাচ্চা? রাহুল ধীরে ধীরে জিজ্ঞেস করল। তার কণ্ঠে ইতস্ততা ভাবছিল। সে জানত যে এই প্রশ্ন করার অধিকার তার নেই। প্রিয়ার চোখ দিয়ে জল ঝরতে লাগল। হ্যাঁ, এটা তোমারই, কিন্তু এখন তোমার থেকে আমার কোনো আশা নেই। তার কণ্ঠে তিক্ততা ছিল। 3 বছরের রাগ, 3 বছরের কষ্ট, সবকিছু ওই শব্দগুলোর মাধ্যমে বেরিয়ে এলো। রাহুলের বুকে যেন পাহাড় ভেঙে পড়ল। তার মনে পড়ল কিভাবে সে রাগ আর অহংকারে ডিভোর্স দিয়েছিল, কিভাবে সামান্য একটা কথায় সে প্রিয়াকে ঘর থেকে বের করে দিয়েছিল। তার মা বুঝিয়েছিলেন যে প্রিয়া ভালো মেয়ে। কিন্তু সে কারো কথা শোনেনি। আজ সেই প্রিয়া অন্তঃসত্ত্বা অবস্থায় চাকরির খোঁজে তার সামনে দাঁড়িয়েছিল। তার গলা ধরে এলো। প্রিয়া, আমি খুব বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। রাহুলের কণ্ঠে অনুশোচনা ছিল। সে উঠে প্রিয়ার কাছে এলো, কিন্তু প্রিয়া হাত দিয়ে ইশারা করে তাকে থামিয়ে দিল। প্রিয়ার মুখ কঠোর হয়ে গেল। ক্ষমা দিয়ে পেট ভরে না রাহুল, আমার শুধু চাকরি চাই। প্রিয়ার কণ্ঠে দৃঢ়তা ছিল। সে এখন আর সেই দুর্বল প্রিয়া ছিল না, যে 3 বছর আগে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। জীবন তাকে শক্ত বানিয়ে দিয়েছিল। সংগ্রাম তাকে শিখিয়ে দিয়েছিল যে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয়। রাহুল একটা দীর্ঘশ্বাস নিল এবং বলল, চাকরি তো পাবেই প্রিয়া, কিন্তু আমি শুধু চাকরি দিতে চাই না, আমি আবারও তোমাকে আর আমাদের সন্তানকে আপন করে নিতে চাই। এটা শুনে প্রিয়া চমকে গেল। সে ভাবতেও পারেনি যে রাহুল এমন কথা বলবে। তার মনে প্রশ্ন জাগল, এ কি সেই রাহুল যে তাকে ছেড়ে দিয়েছিল? সে কি বদলে গেছে? সে কি আবারও বিশ্বাস করতে পারে? রাহুল উঠে জানলার কাছে গেল। বাইরে মুম্বাইয়ের ভিড় দেখা যাচ্ছিল। প্রিয়া, আমি জানি যে আমি খুব ভুল করেছি, কিন্তু এই 3 বছরে আমি বুঝেছি যে আমি কি হারিয়েছি। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তার কণ্ঠে সততা ছিল। প্রিয়া উঠে দাঁড়াল। রাহুল, 3 বছর আগে যখন তোমাকে আমার সবচেয়ে বেশি দরকার ছিল, তখন তুমি আমাকে একা ছেড়ে দিয়েছিলে। আজ যখন আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, তখন তুমি ফিরে আসতে চাইছো? তার কণ্ঠে রাগ আর কষ্ট দুটোই ছিল। আমি বুঝতে পারছি যে তোমার আমার উপর ভরসা নেই, কিন্তু প্রিয়া, আমি বদলে গেছি। আমাকে একটা সুযোগ দাও। রাহুল প্রিয়ার সামনে হাত জোর করল। প্রিয়া তাকে দেখল। তার চোখে জল ছিল, কিন্তু সে তখনও সংশয়ে ছিল। আমার ভাবার জন্য সময় চাই, প্রিয়া বলল। আর হ্যাঁ, চাকরির ব্যাপারে বলো, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। রাহুল তৎক্ষণাৎ বলল, চাকরি তুমি পেয়ে গেছো, কাল থেকে জয়েন করতে পারো। বেতন হবে মাসে 35,000 টাকা।
প্রিয়া অবাক হয়ে গেল, এত সহজে চাকরি পেয়ে গিয়েছিল। কিন্তু আমি চাই না যে এই চাকরি আমি শুধু এই জন্য পাই যে তুমি আমার পুরনো স্বামী, প্রিয়া পরিষ্কার জানিয়ে দিল। রাহুল বোঝালো, না প্রিয়া, তোমার কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স দেখেই আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, ব্যক্তিগত ব্যাপার আলাদা। প্রিয়া নিজের ব্যাগ তুলে নিল। ঠিক আছে, কাল সকাল 9টায় চলে আসব। সে দরজার দিকে এগোতে লাগল। রাহুল ডাক দিল, প্রিয়া, 1 মিনিট। সে থামল। যদি তোমার কোনো সমস্যা হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, তবে আমাকে জানিও, আমি সবসময় তোমার সাথে আছি। প্রিয়া কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। লিফটে যাওয়ার সময় তার মাথা ঘুরছিল। যে চাকরির জন্য সে মাসের পর মাস ঘুরে বেরিয়েছে তা আজ পেয়ে গেল ঠিকই, কিন্তু যেভাবে পেল তাতে সে খুশি ছিল না। রাহুলের কথাগুলো তাকে অস্থির করে তুলছিল। বাড়ি পৌঁছে সে সোফায় বসে পড়ল। তার মন তখনও রাহুলের কথায় আটকে ছিল। সত্যিই কি রাহুল বদলে গেছে? সে কি আবার তাকে বিশ্বাস করতে পারে, নাকি এসবই তার নাটক? প্রিয়া সারা রাত ঘুমাতে পারল না। তার মন বলছিল রাহুল বদলে গেছে, হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার হৃদয় বলছিল, না, সেই একই ভুল আবার করো না। সে বারবার এপাশ ওপাশ করছিল। পেটের ওজন বাড়ার কারণে আরামদায়ক পজিশন পাচ্ছিল না। রাত 2টোয় সে উঠে আয়নার সামনে দাঁড়াল। সে আয়নায় নিজেকে দেখল, পেটে হাত রাখল আর ফিসফিস করে বলল, আমার শুধু তোমার ভবিষ্যৎ চাই, আমার সন্তান, বাকি সব কিছু গৌণ। তার চোখে দৃঢ়তা ছিল। সে জানত যে এখন তাকে শুধু তার সন্তানের কথা ভাবতে হবে। 6টায় তার ঘুম ভাঙল। আজ তার নতুন চাকরির প্রথম দিন ছিল। সে স্নান করে নেভি ব্লু শাড়ি পরল এবং তৈরি হয়ে গেল। 8টায় সে বাড়ি থেকে বের হল যাতে 9টার মধ্যে অফিসে পৌঁছাতে পারে। অটোতে বসকাল শেষে ভাবছিল আজ রাহুলের সাথে কিভাবে দেখা করবে, কি কথা বলবে, কি করবে না। অফিসে পৌঁছে সে রিসেপশনে গেল। আমি প্রিয়া, আজ আমার প্রথম দিন। রিসেপশনিস্ট হেসে বলল, হ্যালো প্রিয়াজি, রাহুল স্যার আপনার অপেক্ষা করছেন। প্রিয়ার বুক ধরফর করতে লাগল। সে রাহুলের কেবিনের দিকে গেল। রাহুল নিজের টেবিলে কিছু ফাইল দেখছিল। প্রিয়ার আসার শব্দ শুনে সে উঠে দাঁড়াল। গুড মর্নিং প্রিয়া, এসো বসো। তার গলায় আনুষ্ঠানিকতা ছিল, কিন্তু মুখে হাসি স্পষ্ট দেখা যাচ্ছিল। আজ থেকে তুমি HR ডিপার্টমেন্টে কাজ করবে, এই যে তোমার টেবিল। রাহুল কেবিনের কোণে রাখা টেবিলের দিকে ইশারা করল। টেবিলে কম্পিউটার, ফোন আর দরকারি স্টেশনারি রাখা ছিল। তোমার কাজ হবে রিক্রুটমেন্ট, এমপ্লয়ি ইন্টারভিউ আর স্টাফদের ছোটখাটো সমস্যার সমাধান করা। প্রিয়া নিজের ব্যাগ রাখল আর কাজ শুরু করে দিল। প্রথম দিন তাকে কোম্পানির সব পলিসি বোঝানো হলো। সে খুব মন দিয়ে সব শেখার চেষ্টা করছিল। দুপুরের খাবারের সময় রাহুল তাকে জিজ্ঞেস করল, কাজ কেমন লাগছে? ভালো লাগছে, থ্যাংক ইউ। প্রিয়া সংক্ষেপে উত্তর দিল। সে রাহুলের সাথে বেশি কথা বলতে চাইছিল না। রাহুল বুঝতে পারল যে প্রিয়া এখনও তার থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে। বিকেলে প্রিয়া যখন বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছিল, রাহুল তার কাছে এলো। প্রিয়া, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব? প্রিয়া অস্বীকার করল, না, আমি অটোতে চলে যাব। রাহুল হতাশ হল, কিন্তু জেদ করল না। পরের কয়েকটা দিন এভাবেই কাটল। প্রিয়া অফিসে নিজের কাজ করত আর রাহুল তাকে দূর থেকে দেখত। সে প্রিয়াকে মানানোর চেষ্টা শুরু করল। কখনো তার টেবিলে চায়ের কাপ রেখে দিত, কখনো কোনো মিষ্টি নিয়ে আসত। একদিন প্রিয়ার শরীর খারাপ হয়ে গেল। অফিসে তার মাথা ঘুরে গেল আর সে অজ্ঞান হয়ে গেল। রাহুল তৎক্ষণাৎ তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বললেন যে এটা সাধারণ ব্যাপার, কিন্তু তার বিশ্রামের প্রয়োজন। রাহুল তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ওষুধ কিনে দিল, আর্থিক সাহায্য করল। ধীরে ধীরে প্রিয়ার মন গলতে লাগল। সে দেখছিল যে রাহুল সত্যিই তার যত্ন করছে, কিন্তু সে তবুও কোনো সিদ্ধান্ত নেয়নি। যখন পাড়া প্রতিবেশীরা জানতে পারল যে রাহুল আর প্রিয়া আবার কাছাকাছি আসছে, তখন নানা রকম কথা হতে লাগল। তালাকের পর আবার একসাথে? এ কেমন মহিলা? এতদিন কোথায় ছিল, এখন কেন ফিরে এসেছে? প্রিয়া ভেঙে পড়তে লাগল। প্রতিবেশীদের কথা শুনে সে খুব মন খারাপ করত, কিন্তু রাহুল এবার তার পাশে দাঁড়িয়ে থাকল। যখনই কেউ প্রিয়ার সম্পর্কে কিছু বলত, রাহুল পরিষ্কার বলে দিত যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। প্রিয়া, যদি সমাজের কথা শুনতে হতো তবে আমি তোমাকে ছেড়ে চলে যেতাম। এবার আমি কোথাও যাব না। রাহুলের কথায় প্রিয়া কিছুটা সাহস পেল। দিন কাটতে থাকল এবং প্রিয়ার পেট আরও বড় হতে থাকল। সে এখন 8 মাসের গর্ভবতী। ডাক্তার বলেছিলেন যে পরের মাসে ডেলিভারি হতে পারে। রাহুল রোজ তার খোঁজ নিত, খাবারের খেয়াল রাখত। এক সন্ধ্যায় প্রিয়া নিজের ফ্ল্যাটে একা বসেছিল যখন রাহুল এলো। তার হাতে ফল আর দুধের প্যাকেট ছিল। এসব কেন আনছ? প্রিয়া জিজ্ঞেস করল। ডাক্তার বলেছেন তোমাকে ভালো খাবার খেতে হবে, রাহুল উত্তর দিল। সে প্রিয়ার সামনে বসল। প্রিয়া, আমি জানি যে তোমার আমার ওপর ভরসা নেই, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করাতে চাই যে আমি বদলে গেছি।
এই 3 বছরে আমি বুঝেছি যে আমি কি ভুল করেছিলাম। প্রিয়া তাকে মন দিয়ে দেখল। রাহুলের চোখে সততা দেখা যাচ্ছিল। রাহুল, আমার ভয় লাগে, যদি তুমি আবার সেটাই করো। প্রিয়ার গলা কাঁপছিল। আমি শপথ করছি প্রিয়া, এবার আমি তোমাকে কখনো ছাড়ব না, না তোমাকে, না আমাদের সন্তানকে। রাহুল প্রিয়ার হাত ধরে নিল। প্রিয়া হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করল না। তার মনে হতে লাগল যে রাহুল হয়তো সত্যিই বদলে গেছে। দিন এলো এবং প্রিয়া লীলাবতী হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দিল। রাহুল তার পাশে দাঁড়িয়েছিল। চোখের জলেও হাসি ছিল। যখন ডাক্তার বললেন যে এটি একটি সুস্থ ছেলে, তখন রাহুলের খুশির ঠিকানা ছিল না। সে কাঁদছিল আবার হাসছিল। প্রিয়া বাচ্চাকে কোলে নিল আর রাহুলের দিকে তাকাল। তুমি কি এবার সত্যি বদলে গেছ? তার গলায় এখনও কিছুটা সন্দেহ ছিল, কিন্তু চোখে মাতৃত্বের ভালোবাসা ঝকমক করছিল। রাহুল তার হাত ধরে নিল। হ্যাঁ প্রিয়া, এখন আমার সারা জীবন শুধু তোমার আর আমাদের সন্তানের। হাসপাতালে 3 দিন থাকার পর প্রিয়া আর বাচ্চাকে বাড়ি আনা হলো। রাহুল প্রিয়ার ফ্ল্যাটটি খুব সুন্দর করে সাজিয়েছিল। বাচ্চার জন্য দোলনা, জামা কাপড়, খেলনা সব কিছু এনেছিল। নার্সও রাখা হয়েছিল, যে বাচ্চার দেখভালে সাহায্য করত। ধীরে ধীরে দুজনে নতুন জীবন শুরু করল। প্রিয়া মাতৃত্বকালীন ছুটি পেয়েছিল। রাহুল রোজ অফিস থেকে এসে বাচ্চার সাথে খেলত। ডায়াপার বদলানো, দুধ খাওয়ানো সবকিছু শিখে নিল। প্রিয়া দেখত যে রাহুল সত্যিই একজন দায়িত্বশীল বাবা হওয়ার চেষ্টা করছে। 1 মাস পর রাহুল প্রিয়াকে বলল, প্রিয়া, আমি চাই আমরা আবার বিয়ে করি, একটা নতুন শুরু করি। প্রিয়া ভাবল, এ পর্যন্ত রাহুল প্রমাণ করেছে যে সে বদলে গেছে। সে হ্যাঁ বলে দিল। 2 মাস পর তারা একটি ছোটখাটো বিয়ে করল। শুধু কাছের আত্মীয় আর বন্ধুরাই এসেছিল। এইবারের বিয়েতে সেই আনন্দ ছিল যা প্রথমবার ছিল না। প্রিয়ার বিশ্বাস হতে লাগল যে মানুষ বদলাতে পারে। তার চোখে তৃপ্তি ছিল। রাহুল প্রিয়াকে চাকরি ছেড়ে দিতে বলেছিল, কিন্তু প্রিয়া অস্বীকার করল। আমি কাজ করতে চাই, নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চাই। রাহুল তার কথা মেনে নিল। নিজেও একজন দায়িত্বশীল স্বামী আর বাবা হয়ে উঠল। সে সকালে তাড়াতাড়ি উঠে বাচ্চার দেখাশোনা করত, যাতে প্রিয়া তৈরি হতে পারে। কয়েক মাস পর তারা একটা বড় ফ্ল্যাট নিল, 2 বেডরুমের, যেখানে বাচ্চার জন্য আলাদা ঘর ছিল। প্রিয়া ঘরটাকে খুব ভালোবাসা দিয়ে সাজালো। দেওয়ালে পারিবারিক ছবি লাগালো। এটি সেই ঘর ছিল যার স্বপ্ন সে সব সময় দেখত। কয়েক বছর পর তাদের ছেলে আরিয়ান স্কুলে যাওয়া শুরু করল। সে খুব মিষ্টি আর বুদ্ধিমান বাচ্চা ছিল। রাহুল তাকে রোজ স্কুলে পৌঁছে দিত আর ফিরিয়েও আনত। প্রিয়া দেখত যে রাহুল একজন পারফেক্ট বাবা হয়ে গেছে। একদিন আরিয়ান জিজ্ঞেস করল, পাপা, মামি কেন কাঁদছে? রাহুল হেসে বলল, বেটা, এগুলো খুশির জল। তোমার মামি অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু এখন আমরা সবাই একসাথে আছি। আরিয়ান বুঝল না, কিন্তু মা বাবাকে জড়িয়ে ধরল। প্রিয়া তার স্বামী আর ছেলেকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু এবার সেই জলে ব্যথা ছিল না, বরং শান্তি ছিল। সে ভাবছিল, জীবন কত অদ্ভুত। যে মানুষটা তাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই আজ তার পৃথিবী হয়ে গেছে। সন্ধ্যায় যখন 3 জনে একসাথে বসে খাবার খেত, তখন প্রিয়ার মনে হতো যে ভগবান তার সব পরিশ্রমের ফল দিয়ে দিয়েছেন। রাহুল এখন তার সত্যিকারের সঙ্গী, আর আরিয়ান তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। রাতে যখন আরিয়ান ঘুমিয়ে পড়ত, তখন রাহুল আর প্রিয়া কথা বলত। তোমাকে জানাই প্রিয়া, আমি কখনো ভাবিনি যে আমি এতটা ভুল ছিলাম। সেদিন যখন তুমি ইন্টারভিউ দিতে এসেছিলে, আমার নিজের সব ভুল চোখের সামনে ভেসে উঠেছিল। রাহুল একদিন বলল, পুরানো অতীত ভুলে যাও রাহুল, এখন আমাদের আজ আর কাল আনন্দময়, শুধু এটুকুই যথেষ্ট। প্রিয়া উত্তর দিল। তার মুখে তৃপ্তির হাসি ছিল। জীবন তাকে অনেক কিছু শিখিয়েছিল, ধৈর্য, সাহস, আর সবচেয়ে বড় কথা হল, মানুষ বদলাতে পারে। আজ যখন সে নিজের পরিবারকে দেখে, তখন তার মনে হয় যে প্রতিটি সমস্যার সমাধান আছে, শুধু সাহস হারানো উচিত নয়। তার চোখে এখন সেই চমক ছিল যা বছরের পর বছর ধরে নিখোঁজ ছিল। এটি ছিল এক মহিলার গল্প, যে ভেঙেছিল কিন্তু হারেনি।